আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা, তাদের একটা বড় অংশ আপনারা পছন্দ করে নাই, কারণ আপনি একটু বাম, একটু ছায়ানট, একটু যেন আওয়ামী, এইগুলি ছিল তাদের অভিযোগ। মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আসেন, কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না, আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁষা। বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই, মানে এই যে কি বলে জানি, মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পদত্যাগ করতে হবে, এরকম একটা অভিযোগ ছিল। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতিই খেপে গেছিল যে না, সরকার সবচেয়ে খারাপ কাজ করছে, ফারুকীকে নিয়োগ দিছে। এটা না শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল, সেটা অনেক প্রশ্ন। পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী, মানে হাসিনা সরকারের বাহিনী ছিল, এখন ডক্টর ইউনূস সরকারের বা ফারুকী সরকারের বাহিনী হবে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তারা আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা হয় নাই। কিন্তু আমরা 32 নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি, কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কনটেক্সট ছিল। ওইখান থেকে হুমকি দামকে হাসিনা কি কি বলে টলে না বলে বলে আমি জানি না, এটা এআই দেয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না। এইটার পরে এটা হয়েছে, তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন। কিন্তু হাসিনা 16 বছর যে অত্যাচার করেছে মানুষের উপর, তারপরে যে পালিয়ে গেল ভারতে, পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল, আমরা জানি এরকম যখন দেখেন, আপনাকে একটা সহজ কথা বলি, হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কনটেক্সট, আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুইটার কনটেক্সট আলাদা। যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয়, তখন মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, একটা ঝড় হয় ভেতরে, রাইট? এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি। আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন, আপনি 17 বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি। আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম, চেপে থাকতাম, বা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো, এরকম ভাবে আমরা চলেছি, রাইট? কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধহয় সবচেয়ে অত্যাচারিত মানুষ। আপনি দেখেন যে উনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন, সেখানে কি আহ্বান জানিয়েছেন? উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে। আমি মনে করি এটাই হচ্ছে ম্যাচিওর কাজ। কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে, আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে। বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয়, বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে, তা না, রাইট? আচ্ছা, এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন? না, দেখি। আপনি তাদের মধ্যে কোনো আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে? আমি তো আওয়ামী লীগই দেখি না। আওয়ামী লীগ বলতে আমি আওয়ামী লীগ নাই তো, মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তাদেরকে তো আর দেখে, মানে আমি আর তারা আমার গণনায় নাই। হ্যাঁ, অনলাইনে আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এত বড় অপরাধ করেছেন, ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন 287 জনকে খুন করা হবে, মানে তাদেরকে দেখে নেবো, একজন মারলো যা, 287 জন মারলো তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন? এটা সুস্থ মানুষের লক্ষণ না। এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন, তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে, একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে। এটা স্বাভাবিক হতে সময় লাগে, এবং এই সময়টা তো আমরা পাইনি, বরং আমরা উস্কানি পেয়েছি। এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, হাসিনা ভারতে পালিয়ে আছে। আপনি এই যে 1400 মানুষকে খুন করেছে, শত শত মানুষকে গুম করেছে, 15 বছরে বিনা বিচারে হত্যা করেছে, নির্যাতন করেছে, এগুলোর বিচার তো হতে হবে। এখন এগুলোর বিচার হওয়ার আগে, এই ট্রায়াল ফেস করে আসার আগে, যখন আপনি এই হুমকি ধামকিগুলো দিতে থাকেন, তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন? এটা একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল, এটার আমি আরেকটা কনটেক্সট আপনাদেরকে দেখতে বলবো। সেটা হচ্ছে এই যে দেশে
পুলিশ কি ছিল কতদিন? আমরা তো দেশে, আমার ধারণা 15-20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে, রাইট? এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে। টেক ইট ফ্রম মি। আমি আসছি তো এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল, আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দ্য টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না, ইটস নট পসিবল, কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং। আপনার ব্যুরোক্রেসিতে 17 বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন, এটাকে ফাংশনাল করতে ইট টেকস টাইম। ফলে এই কনটেক্সটে যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো। তবে গিভেন দ্য কনটেক্সট যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসেছি এবং একটা ব্রোকেন ব্যুরোক্রেসি, ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসেছি, আমি মনে করি উই হ্যাভ ডান গুড এনাফ। ওকে, আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, এটাতে আটকে থাকে। এই যে তৌহিদি জনতা বলতেছি আমরা, যারা ইনফ্লুয়েন্সার, তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল, পতন আন্দোলনের সমর্থক ছিল, উৎসাহ ছিল, সক্রিয় ছিল। দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা? যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না, আমি পুরো বাংলাদেশের কথা ভাবি। আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মোস্তফা সরকার ফারুকী নাই। আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয়। এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই, আমি শুধু একটা কথা বলি। আমাকে আপনি জানেন যে 2013 সাল বা 14 সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকী নামে ডাকতো। আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো। আমি আসলে কোনোটাই না, দুইটার একটাও না। দেখেন, আমি বড় হয়েছি এমন একটা পরিবারে, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি। এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ, হ্যাঁ, আর আমি ছবি বানাই। আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটার জন্য তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা এক বিন্দু নাই, বরং শ্রদ্ধা আছে। আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন করেন আল্লাহর কাছে, রাইট? আমি তাদেরকে দেখে বড় হয়েছি। আবার একই সঙ্গে আমার নাখালপাড়ায়, এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে, আবার নাখালপাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না। আমার তার প্রতিও কোনো রকমের ক্ষোভ নাই। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত মানুষটা এরকম ছিল যে আমাদের মধ্যেও অনেকে, এমনকি উপদেষ্টাদের মধ্যে অনেকেও শেখ হাসিনার সাথে যেরকম সম্পর্ক ছিল পরিবারের বা নিজের, তারাও কিন্তু আসলে সেই তালিকায় পড়ে যেতে পারেন। মানে হিটলারের ব্যাপারটা আর বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশে অনেকে বাধ্য হয়ে করেছেন। আমাকে মানুষজন জানতে চায় যে ও তো আসলে ওই সরকারের সময় খুব বেশি প্রতিবাদ করে না। আমি বলছি যে হাসিনার কোলে গিয়া যে উঠে নাই, সরি মানে হাসিনা সরকারে কোলে গিয়া যে উঠে নাই, এইটাই হলো অবস্থা। এখন আমার একটা প্রশ্ন আছে, আমাদের উপদেষ্টাদের মধ্যে কে হাসিনা ঘনিষ্ঠ নাম বলেন? মানে আপনি আমাকে নাম বলতেই বলতেছেন? মানে আমি হিটলারের স্কেলে, হিটলারের সাথে যার একটু এরকম সম্পর্ক আছে তার সাথে ঘনিষ্ঠতার জায়গা থেকে বললে এরকম বলাই যায় যে এর সাথে এটা নট এ সিঙ্গেল ওয়ান নাই। আমি আপনাকে পরিষ্কার বলি, রণবীর স্যারের কথা বলি। রণবীর স্যার যখন হাসিনা মানুষ খুন করছেন, উনি গণভবনে গিয়ে কেন গেছিলেন? আপনার দায়িত্ব ছিল শিল্পী হিসাবে, শিল্পী রফিকুল নবী, যে রফিকুল নবীকে আমরা মানবতার শিল্পী বলতাম সবাই, না? ওনার কি দায়িত্ব ছিল ছাত্র হত্যার বিপক্ষে কথা বলা, নাকি গিয়ে খুনি হাসিনাকে ক্ষমতা রাখার পক্ষে কথা বলা? আপনাকে একটা পরিষ্কার জিনিস জানতে হবে, যে মানুষ এক মাসে 1400 মানুষ খুন করেছে, আপনি শিল্পী হলে কোনোভাবে আপনি তার পক্ষে দাঁড়াতে পারেন না। আর চ্যাপ্টার ইজ ক্লোজড, নাম্বার 1। নাম্বার 2, অনেকে এই আন্দোলন চলার সময় বিবৃতি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের হয়ে। তাদেরকে তো প্রশ্ন করতে হবে যে আপনি যে ছাত্র হত্যার উস্কানি দিলেন বিবৃতির দেওয়ার মাধ্যমে, এই উস্কানি দেওয়ার বিচার কি এখন হয়েছে তাদের? না, হয়নি। ফলে আপনি
আপনি কনটেক্সট ভাবতে হবে যে এই পুনর্বাসনগুলো যে আপনি প্রত্যাশা করছেন, তাহলে এই পুনর্বাসনের আগে তো আপনাকে বিচার প্রক্রিয়া পার হয়ে আসতে হবে, আপনাকে সংশোধন প্রক্রিয়া পার হয়ে আসতে হবে। এরকম একটা লিস্ট করছেন নাকি, মানে রণবীর স্যারের মতো, মামুন রশিদের মতো কে কে আছে? না, তাহলে লিস্ট করলে ভালোই তো না? ধরেন জার্মানিতে এরকম একটা লিস্ট আছে, কিন্তু আপনি দেখে নিবেন যে ইনারা হচ্ছে হিটলারের এই সময়ের এনাবলার। একটা লিস্ট করলে ভালোই তো না? না, আমি মনে করি প্রথম কথা হচ্ছে এই যে আপনার সঙ্গে আমি একমত, হয়তো আমাদের যদি এরকম একটা উদ্যোগ থাকতো যে কারা কারা ওই সময় বিবৃতি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, কিন্তু আপনি কেন ধরে নিচ্ছেন যে তাদের বিরুদ্ধে কোনো একদিন মামলা না হবে না? ধরেন এই মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু শুধু আমরাই যে করবে তা না, অন্য অনেকেও সে করতে পারে। কারণ আপনি যখন কোনো গণহত্যা উস্কানি দিবেন, এই মামলা কিন্তু 30 বছর পরে হতে পারে। মামলার জায়গাটা আমি নাই ফারুক ভাই, আমি মামলার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে ধরেন এই কয়জন হচ্ছে হাসিনার পক্ষে বিবৃতি দেওয়ার জন্য আমরা তাদেরকে আর ওন করি না শিল্পী হিসাবে, তারা শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, নাট্যবিদ, এই নাট্যজন হিসাবে তারা তাদের অবস্থান হারাইছেন, সুতরাং আপামর জনগণ আপনারা তার সাথে আর থাকবেন না। আমি বলতেছি হিটলারের পরে এরকম একটা তালিকা হয়েছিল, যারা পালায়ও গেছিল তারাও কোনোদিন আর মেইন স্ট্রিমে এটার মধ্যে এটা হয় নাই। আপনারা এটা এরকম করবেন কিনা বা করার উদ্যোগ আছে কিনা? মানে এটা ICT has to look into this actually, যে কারা কারা এই উস্কানিগুলো দিয়েছে। এটা আই এম শিওর, মানে তারা তাদের সামর্থ্য দিয়ে তখন প্রধান অপরাধীদের বিচারের ব্যবস্থা করছে। আই এম শিওর এটা কোনো না কোনো সময় আসবে, ইতিহাসে এগুলো প্রশ্নগুলো সমাধান করে যেতে হবে। আপনি যদি এই প্রশ্নগুলো সমাধান না করে যান তাহলে কিন্তু মুশকিল পড়বে সামনে। এটা আরেকটা ডিভাইড করবে না তো, মানে কোনো ডিভাইড করবে না তো? এটা আরেকটা আমি মনে করি পরিষ্কার করার জন্য, এটা পরিষ্কার করার জন্য যে কারা কারা এই ছাত্র হত্যার সময় উস্কানি দিয়েছেন তাদের নামগুলো স্পষ্ট করা উচিত। অবশ্যই তাদের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, এবং এটার জন্য আপনি সরি হ্যাঁ আপনি শেষ করেন তাহলে। এটা তাদের একটা সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত। ওকে, তাহলে মানুষ জানবে যে আপনি শিল্পী হলেই, কেবলমাত্র যে আপনি শিল্পী বলেই একটা খুনকে সমর্থন করে আপনি পার পাবেন না। রাইট। এইটার জন্য যেটা হয়েছে, আপনাকেও তো কত ঝামেলার মধ্যে পড়তে হয়েছে যে আপনি আসলে পুরস্কার দিয়া সেই পুরস্কার ফেরত নিতে হয়েছে। কোনটা? বাংলা একাডেমিকে পুরস্কার ঘোষণা কইরা তারপর আবার সেই পুরস্কার ঘোষণাটা বন্ধ করতে হয়েছে পরে। নতুন বাংলা একাডেমির পুরস্কার আমি ঘোষণা করিনি, বাংলা একাডেমির পুরস্কার আমি উইথড্র করিনি, এটা বাংলা একাডেমির কাজ। না, দোষ আসছে আর কি আপনার ঘাড়ে, দোষ আসছে আপনার ঘাড়ে, দোষ না, দোষ গুণ যাই আসুক সেগুলি আপনার ঘাড়ে আসছে আর কি। এটাই হয়, মানে বাংলা একাডেমি বা এই আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এটা নিয়ে আমাদের আরেকদিন কথা বলা যাবে। আমাদের সাংস্কৃতিক নীতিমালা নিয়ে আরেকদিন কথা বলা যাবে, আমাদের কালচার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কি করে যেতে চাই আরেকদিন কথা বলা যাবে অবশ্যই। এবং আপনি কি করে মধ্যপন্থাকে আসলে সামনে এগিয়ে নিচ্ছেন এর চ্যালেঞ্জগুলি নিয়েও নিশ্চয়ই আমরা আরো সামনে আরো শুনবো। কিন্তু আমরা সকলেই চাই যে আপনি যেসব উদ্যোগ নিয়েছেন, যেসব উদ্যোগের মধ্যে এক্সক্লুসিভিটি আছে, আপনি সবাইকে নিয়ে পথ চলতে চাইছেন, আপনি নিজেকে নরম মানুষ বলছেন, কিন্তু আপনি আসলে সিদ্ধান্ত নিতে সময় আপনি খুব দৃঢ়তা দেখাচ্ছেন, নানা